সাংবাদিক অমিতাভ চৌধুরী সুচিত্রা সেনের খুব ভালো বন্ধু ছিলেন। তার একটি সাক্ষাৎকার থেকে জানতে পারা যায়, সুচিত্রা সেনের বাড়িতে ছিল আমার অবারিত দ্বার। প্রায় রোজই আমি ওর বাড়িতে যেতাম। তিনি অন্তরীণ হয়ে রয়েছেন বলে অনেকের ধারণা যে সুচিত্রা তার অপরূপ লাবণ্য হারিয়েছেন বলেই জনসমক্ষে আসেন না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মানুষের। শি ওয়াজ স্টিল অ্যাট্রাকটিভ দেন। বয়সের কারণে যেটুকু পরিবর্তন শুধু সেইটুকুই। তার অন্তরীণ হয়ে থাকাটা তার নিজস্ব জীবনচর্চার ব্যাপার। সুচিত্রার বেডরুমটা দেখলেই ওকে বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। ওর বেডরুমটা দেখার মতো ছিল। একটা ভারী সুন্দর খাট, তাতে বিছানাটা খুব পরিপাটি করে পাতা, ধবধবে সাদা চাদর টান টান করে পাতা, দুটো বালিশও পাতা, সুন্দর করে সাজানো। আর বিছানার পাশেই একটা বেঞ্চ, ওই বেঞ্চে পাতা আছে একটা কম্বল। সুচিত্রা মানে আমার বন্ধু রমা ওই বেঞ্চেই শুতেন, খাটে শুতেন না। খাটের পাশে একটা ডেস্ক রাখা, ওই ডেস্কে রামকৃষ্ণ আর সারদা দেবীর ছবি রাখা আছে। জীবনের সুখ বিলাস ত্যাগ করে কৃচ্ছ সাধনে অভ্যস্ত হয়ে উঠেছিলেন তিনি। রামকৃষ্ণ মিশনে নিয়মিত যেতেন। তিনি ভরত মহারাজ এবং স্বামী অভয়ানন্দের সঙ্গে দেখা করতে যেতেন। কীভাবে থাকবেন, কীভাবে চলা উচিত সেই বিষয়ে পরামর্শ নিতেন। ওদের জীবনাবাসনের পর রমা ভেঙে পড়েছিলেন। সুচিত্রা সেন ওয়াজ রিয়েল গুড ফ্রেন্ড। অথচ তার সঙ্গে আমার প্রথম আলাপের সূত্রপাত ঝগড়া দিয়ে। উত্তম কুমার মারা গেলে যুগান্তর পত্রিকা থেকে আমি নিজে না গিয়ে গৌরাঙ্গ ভৌমিককে পাঠিয়েছিলাম সুচিত্রা সেনের রিয়াকশান নিতে, কিন্তু উনি দেখা না করে ফিরিয়ে দিয়েছিলেন গৌরাঙ্গকে। আমি ওকে ফোন করলাম, ফোনটা উনিই ধরলেন কিন্তু পরিচয় দিলেন না। আমি বললাম, ম্যাডামকে বলবেন আমি ওকে দেখে নেব, বলে ফোন রেখে দিলাম। ঘণ্টাখানেক পর আমি অফিস থেকে বেরোনোর তোড়জোড় করছি, তখন বেয়ারা এসে বলল, আপনার ফোন। বলছেন মিসেস সেন। আমি ফোন ধরলাম। সুচিত্রা সেন বললেন, খুব ভোর হয়ে গিয়েছে, আপনি আসুন, কথা হবে। সেই যাওয়া আসা চলতেই থাকলো। গল্প গুজব, হাসি ঠাট্টা, কত মজা হতো। সুচিত্রা সেন আমার কাছে রমা হয়ে গেলেন। তার সঙ্গে আমার প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ মুহূর্ত। আমি বলতাম রমা আমার, এই কথাটাকে উল্টো দিক থেকে পড়লেও রমা আমারই হয়। শুনে উনি খুব হাসতেন। বিনা নিমন্ত্রণে হুটহাট করে আমার বাড়ি চলে আসতেন। এসে বলতেন দুপুরে খাবো। আমার স্ত্রী সুনন্দা যত্ন করে ওকে খাওয়াতেন। আসলে বাঙালি বাড়ির ঘরোয়া খাবার ওর ভীষণ পছন্দ ছিল। মাঝে মাঝে আমি ওকে ডাকতাম, উনি আসবেন বললে বসন্ত চৌধুরীকেও ডাকতাম। আর আমার বন্ধুবান্ধব যারা সুচিত্রা সেনকে কাছ থেকে দেখতে চান তাঁদেরও দু একজনকে ডাকতাম। একবার শ্যামল গঙ্গোপাধ্যায়কে ডেকেছিলাম। রমা আঙুর খেতে খেতে দুটো আঙুর দিলেন শ্যামলকে। শ্যামল আঙুর দুটো না খেয়ে বুক পকেটে পুরে রাখল। রমা বললেন, ও কী করছেন? জবাবে শ্যামল বলল, সুচিত্রা সেন আমাকে আঙুর দিলেন, সেটা আমি খেয়ে নেব? বলেন কি? আঙুর দুটো আমি বুকে করে রাখব। সুচিত্রা সেন গান গাইতেন, তবে তার গানের গলা তেমন ছিল না। ওর গানের রেকর্ড বেরিয়েছিল মেগাফোন থেকে। নিজেই বলেছে ভালো হয়নি। সুকন্যা নামের একটা পত্রিকার সম্পাদক হওয়ার অনুরোধ জানিয়েছিল আমাকে। জোরাজুরিও করেছিলাম, কিন্তু উনি রাজি হননি। বললেন, একজন কাজ করবে আর আমার নাম হবে, তা আমি চাই না। পত্রিকার সম্পাদক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও তিনি আমার কাছে মঞ্চে অভিনয় করার ইচ্ছে জানিয়েছিলেন। সিনেমা ছাড়ার 5-6 বছরের মধ্যে ফের একবার অভিনয় করার প্রবল ইচ্ছে হয়েছিল ওর। রমা চেয়েছিল আমি যেন রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের নাট্যরূপ দিই। ওটা ছিল ওর খুব প্রিয় উপন্যাস। এ কথাও নিজের মুখে বলেছিল আমাকে। এর একটা প্রেক্ষাপটও ছিল। চতুরঙ্গ ছবি করতে উদ্যোগী হয়েছিলেন পূর্ণেন্দু কর্তৃক, কিন্তু প্রযোজক আত্মহত্যা করায় সব কিছু ভেস্তে যায়। রমা তারপর আমার লেখা রবীন্দ্রনাথের 3 কন্যা নাটক দেখে এসেছিল। তারপরই বলেছিল, তুমি স্ক্রিপ্ট করো, যত টাকা লাগে আমি দেব। আমি কোনোদিন পেশাদারি থিয়েটারে কাজ করিনি, কিন্তু এখন ইচ্ছে করছে একবার নাটকে অভিনয় করি। আমার আর নাট্যরূপ লেখা হয়নি। রমারও মঞ্চে নামার সব ইচ্ছা অপূর্ণই থেকে গিয়েছে। বললে আজ হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু আমাকে নিজের হাতেও খাইয়ে পর্যন্ত দিয়েছে।
একদিন ওকে বললাম, আমার বাড়িতে আসবে? রমা বলল, অবশ্যই, তুমি বলো কবে যাব। আমি জিজ্ঞেস করলাম, আর কাকে ডাকবো বলো? ও বলল, তোমার বাড়িতে তোমার যাকে খুশি তাকে ডাকবে, এই নিয়ে আমার কি বলার আছে। আমি জানালাম, ঠিক আছে, তোমারই এক নায়ককে বলবো। বসন্ত চৌধুরী, সে ও আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। আর বসন্ত আর সুচিত্রা দুজনেই এলো রানীকুঠি গভর্নমেন্ট কোয়ার্টার্সে আমার ফ্ল্যাটে। রাত 10টা পর্যন্ত তুমুল আড্ডা। রমাকে জানালাম, এরপর যেদিন তুমি আসবে সেদিন আমার আরও বন্ধুবান্ধবদের ডাকবো। আমার বাড়িতে রাত 1টা পর্যন্ত চলা আড্ডাতেও রমা প্রাণবন্তভাবে যোগ দিত। যাদের গাড়ি ছিল না তাদের নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিত। আমার স্ত্রী সুনন্দার সঙ্গে অন্যদের প্লেটে খাবার বেড়ে দিত, বাসন কোসন ধুত। কোনোদিন কোনো অহংকার বা দেমাগ দেখিনি। দু একবার কোনো রকম নেমন্তন্ন ছাড়াও রমা আচমকা আমার বাড়ি চলে এসেছে। একদিন সকালে আমি ফ্ল্যাটে একা, কলিং বেল বাজাতে দরজা খুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে সুচিত্রা সেন। গট গট করে ঢুকে বলল, আমি আজ তোমার এখানেই থাকবো, খাবো, ঘুমোবো। আমি ঘাবড়ে গেলাম। ছেলে স্কুলে গিয়েছে, সুনন্দা বাড়ির কাজেই ছোটদের একটা স্কুলে পড়াতো। রমাকে ঘরে বসিয়ে বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে সুনন্দাকে ডেকে আনলাম। সুনন্দা এসে রান্নাবান্না করলো। রমা খাওয়া দাওয়া গল্পগুজব করে ঘুমিয়ে পড়লো আর আমি অফিসে বেরিয়ে গেলাম। রমার বাড়িতে গেলেই বিদেশি সিগারেটের কার্টুন নিয়ে যেতাম। ও তার থেকে 3-4টে প্যাকেট আবার আমাকে দিয়ে দিত। এমনিতে রমা ছিল যাকে বলে চেন স্মোকার, কিন্তু ওকে মদ ছুঁতে অন্তত আমি কোনোদিন দেখিনি। তো আমি বা অন্য বন্ধুবান্ধব গেলে বিয়ার, স্কচ খাওয়াতো, আর কোল্ড ড্রিঙ্কস তো থাকতোই। একবার আমার জন্মদিনে 7 সকালে 1 লিটার হিবাস রিগাল নিয়ে রমা হাজির। আমার হাতে বোতলটা তুলে দিয়ে বলল, আজ এটা তোমার জন্য এনেছি। মাঝে মধ্যেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম হাওড়ার কোনো জায়গায়, কিংবা ময়দানের বইমেলা বা একাডেমি অফ ফাইন আর্টসে। প্রায় দিনই রানীকুঠি থেকে বেরিয়ে রমার বাড়ি ঘুরে অফিস যেতাম। ওর খুব শখ ছিল আমার সঙ্গে বোলপুর যাবে। রমার ছোটোবেলা কেটেছে বোলপুরেই। ওর বাবা ছিলেন সেখানকার স্যানিটারি ইন্সপেক্টর। তাই বলতো, ট্রেনে তো যেতে পারবো না, চলো গাড়ি নিয়ে শেষ রাতে বেরিয়ে পড়ি। সেটা আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। 9-এর দশকের মাঝামাঝি থেকে আমাদের বন্ধুত্বতে টাল খেলো। সেজন্য অবশ্য আমি দায়ী। রমার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ি ভাঙা শুরু হয়েছে ফ্ল্যাট বাড়ি করার জন্য। সেটা আমি খবর করে দিয়েছিলাম। তারপর থেকে ওকে ফোন করলে আর সেই উষ্ণতা পাইনি। আমিও তারপর যোগাযোগ বন্ধ করে দিই। সম্ভবত ওই খবর করাটাও মেনে নেয়নি। সেক্ষেত্রে বলবো, ভুল আমারই হয়েছিল।